আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন কি আমাদের চারপাশে ছড়িয়ে থাকা শত শত বছরের পুরনো যেসব লোকজ ঐতিহ্য বা ফোকলোর রয়েছে সেগুলো আসলে কাদের সম্পত্তি? বিশ্বজুড়ে ঐতিহ্যবাহী সম্প্রদায়গুলো আজ এক অদ্ভুত লড়াইয়ের মুখোমুখি। তারা সংগ্রাম করছে তাদের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যগুলোকে বাণিজ্যিক শোষণের হাত থেকে বাঁচানোর জন্য। আর অবাক করা বিষয় হল আমাদের বর্তমানের আধুনিক কপিরাইট আইনগুলো এই ঐতিহ্যগুলোকে ঠিক মতো সুরক্ষাই দিতে পারছে না। কিন্তু কেন? চলুন আজকের এই বিশ্লেষণ থেকে সেটাই একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। আজকের এই পুরো বিষয়টিকে সহজে বোঝার জন্য আমরা আলোচনাটিকে কয়েকটি ধাপে সাজিয়েছি। আমরা শুরুতেই দেখব ফোকলোর শোষণের মূল সমস্যাগুলো। এরপর জানব সাংস্কৃতিক ঐতিহ্যের আইনি সংজ্ঞা, আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন উদ্যোগ, তিউনিশিয়া এবং ভারতের আইনের কিছু বাস্তব উদাহরণ, এবং সবশেষে বোঝার চেষ্টা করব ঠিক কেন প্রচলিত কপিরাইট আইনগুলো এক্ষেত্রে এসে ব্যর্থ হচ্ছে। পর্ব ১, ফোকলোর শোষণ এবং বাণিজ্যিকরণের প্রভাব। কঠিন সব আইনি মারপ্যাচে যাওয়ার আগে চলুন খুব পরিচিত একটা উদাহরণ দিয়ে শুরু করা যাক। ড্রিম ক্যাচার নামটা তো আমরা সবাই কমবেশি শুনেছি, তাই না? দেখতে বেশ সুন্দর, রঙিন একটা জিনিস, কিন্তু এগুলো কি স্রেফ একটা ফ্যাশন অনুষঙ্গ, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো পবিত্র অতীত? আপনারা হয়তো অনেকেই জানেন না, এই ড্রিম ক্যাচার আসলে অজিব বোয়া নামের একটি সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র একটি নিদর্শন। তাদের বিশ্বাস ছিল এটি নাকি খারাপ স্বপ্নগুলোকে জালের মতো আটকে রাখে আর কেবল ভালো স্বপ্নগুলোকে মানুষের কাছে পৌঁছাতে দেয়। কিন্তু একটু খেয়াল করলেই দেখবেন অতিরিক্ত মার্কেটিং আর বাণিজ্যিকরণের ফলে ড্রিম ক্যাচার আস্থার সে পবিত্রতা একেবারেই হারিয়ে ফেলেছে। এটা এখন স্রেফ কানের ডুল, ঘরের কোণ সাজানোর জিনিস বা ধরুন গাড়ির আয়নার পেছনে ঝোলানোর একটা সাধারণ পণ্য মাত্র। আর শুধু ড্রিম ক্যাচার কেন, একটু খুঁজলেই এরকম সাংস্কৃতিক চুরির অসংখ্য দৃষ্টান্ত চোখে পড়বে। যেমন ধরুন তাইওয়ানের আমি উপজাতির এক শিল্পীর গাওয়া সং অফ জয় গানটি শিল্পীর কোনোরকম অনুমতি ছাড়াই সেটা রেকর্ড করে বিদেশি এক সঙ্গীত প্রযোজকের কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল। ভাবা যায়? আবার আমাদের এই উপমহাদেশের অতি পরিচিত নিম গাছের কথাই ধরুন না, এর ঔষধি গুণাবলীকে কাজে লাগিয়ে মার্গোসান ও নামের একটা পণ্যের পেটেন্ট নেওয়া হয়েছিল পাশ্চাত্যে, যা বায়োপাইরেসি বা জৈব চুরির একটা ক্লাসিক উদাহরণ। এমনকি খোদ ভারতের মিউজিক ইন্ডাস্ট্রিতেও রতন কাহারের গাওয়া চমৎকার লোকসঙ্গীতকে বিনা অনুমতিতে রিমিক্স করে সাসুরাল গেন্দা ফুল হিসেবে হিট করানো হয়েছিল। এগুলো সবই কিন্তু এক ধরনের সাংস্কৃতিক শোষণ। পর্ব ২, সাংস্কৃতিক ঐতিহ্যকে আসলে আইনে কিভাবে সংজ্ঞায়িত করা হয়। এখন এই যে চুরি যাচ্ছে সেটাকে রক্ষা করতে হলে আগে তো জানতে হবে জিনিসটা আসলে কি। ইউনেস্কো এই ফোকলোর বা লোকজ ঐতিহ্যের একটা বেশ আনুষ্ঠানিক সংজ্ঞা দিয়েছে। তাদের মতে এটি হলো এমন সব প্রথাগত শৈল্পিক সৃষ্টি যা কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায় যুগ যুগ ধরে তৈরি করে এবং টিকিয়ে রাখে। আর এই সৃষ্টিগুলোর মধ্যে সেই সম্প্রদায়েরই ঐতিহ্যবাহী সব প্রত্যাশা আর মূল্যবোধ প্রতিফলিত হয়। আইনি সুরক্ষার ক্ষেত্রে এটাই হলো একদম বেসিক ভিত্তি। অন্যদিকে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন বা WIPO বলছে সত্যিকারের ফোকলোর চেনার কিছু সুনির্দিষ্ট উপায় আছে। প্রথমত, এর রচয়িতা সাধারণত অজানা থাকেন, মানে কে যে প্রথম বানিয়েছিল বা গিয়েছিল কেউ জানে না। এগুলো বংশ পরম্পরায় মুখে মুখে ঘোরে, প্রতিনিয়ত একটু একটু করে বদলায় বা বিবর্তিত হয়। আর সবচেয়ে বড় কথা, এগুলো কিন্তু কখনোই টাকা কামানোর জন্য বা বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরি করা হয়নি। পর্ব ৩, এই ঐতিহ্যগুলো রক্ষায় আন্তর্জাতিক উদ্যোগগুলো ঠিক কবে থেকে শুরু হলো। একটু ইতিহাসের দিকে তাকালে দেখব ১৮৮৬ সালের বিখ্যাত বার্ন কনভেনশন দিয়ে বিশ্বে কপিরাইট সুরক্ষার শুরু হলেও সেখানে কিন্তু এই ফোকলোরের কোনো জায়গায় ছিল না। অনেক পরে ১৯৬৩ সালে আফ্রিকান ওয়ার্কিং পার্টি এবং পরবর্তীতে ২০০৩ সালে ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ কনভেনশনের মাধ্যমে এই অস্পর্শনীয় সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় দুনিয়া জুড়ে একটু নড়েচড়ে বসার মতো একটা উদ্যোগ নেওয়া হয়। তবে এই পুরো টাইমলাইনে ১৯৬৭ সালের স্টকহোম সম্মেলনটা কিন্তু রীতিমতো একটা গেম চেঞ্জার ছিল। জানেন কেন? কারণ এই সম্মেলনেই প্রথমবারের মতো ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের প্রতিনিধিরা একজোট হয়ে বার্ন কনভেনশন সংশোধনের জন্য একটা জোরালো দাবি তুলেছিলেন। তাদের মূল দাবি ছিল সাহিত্য ও শৈল্পিক কাজের যে আইনি সংজ্ঞা তার ভেতরে যেন ফোকলোর বা লোকজ কাজগুলোকেও স্পষ্টভাবে জায়গা দেওয়া হয়। পর্ব ৪, টিউনিশিয়ার একটা চমৎকার উদাহরণ। দেখুন, পশ্চিমা দুনিয়ায় পাবলিক ডোমেইন বলতে একটা ধারণা আছে, মানে হলো এমন কাজ যা যে কেউ ফ্রিতে ব্যবহার করতে পারবে। কিন্তু তিউনিশিয়া এখানে একটা দারুণ এবং অনন্য বুদ্ধি বের করল। তারা নিয়ে এলো পাবলিক ডোমেইন অফ দ্য স্টেট নামের একটা নতুন কনসেপ্ট।
সোজা কথা এর মানে হল ফোকলোরগুলো অনন্তকালের জন্য খোদ রাষ্ট্রের সামষ্টিক স্মৃতি হিসেবে সংরক্ষিত থাকবে। কোনো একজন ব্যক্তি হঠাৎ করে এসে বলতে পারবে না যে এই লোকসঙ্গীতটা আমার নিজস্ব সম্পত্তি। তিউনিসিয়ার ১৯৯৪ সালের এই আইনটার মেকানিজম বেশ ইন্টারেস্টিং। আপনি যদি ফোকলোরকে কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করতে চান, আপনাকে সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে এবং সামান্য কিছু ফি দিতে হবে। এই টাকাটা আবার কপিরাইট সুরক্ষার একটা কল্যাণ তহবিলে জমা হয়। এই সিস্টেমটার সবচেয়ে সুন্দর দিক হল এটা ফোকলোরের স্বাভাবিক বিকাশকে আটকে রাখে না, বরং বাইরের মানুষের শোষণের হাত থেকে এটাকে একটা ছাতার মতো সুরক্ষা দেয়। পর্ব ৫, ভারতীয় আইনে ফোকলোর সুরক্ষার অবস্থা। এত বৈচিত্র্যে ভরপুর একটা দেশ ভারত, অথচ শুনলে অবাক হবেন যে সেখানে ফোকলোর সুরক্ষার জন্য আলাদা করে কোনো স্পেসিফিক আইনই নেই। ভারত এখনও সেই ১৯৫৭ সালের কপিরাইট আইনের অধীনে থাকা সাধারণ পারফর্মার্স রাইটস বা শিল্পীদের অধিকারের ধারা ৩৮ এবং ৩৮ ওপর ভরসা করে আছে। এই আইনে পারফরম্যান্সের অননুমোদিত রেকর্ডিংয়ের বিরুদ্ধে সর্বোচ্চ ৫০ বছরের সুরক্ষা দেওয়া হয়। এখন আপনারাই বলুন, শত শত বছর ধরে টিকে থাকা একটা ফোকলোরের জন্য এই মাত্র ৫০ বছরের সাধারণ একটা আইন কি কোনোভাবেই যথেষ্ট? পর্ব ৬, কেন প্রচলিত কপিরাইট আইন এখানে পুরোপুরি ব্যর্থ হচ্ছে। আসল কথা হলো কপিরাইট আর ফোকলোর এই দুটো ডিএনএই আসলে সম্পূর্ণ আলাদা। একটু মিলিয়ে দেখুন, কপিরাইট দাঁড়িয়ে আছে একক মালিকানার উপর, অন্যদিকে ফোকলোর হলো পুরো একটা সম্প্রদায়ের যৌথ সম্পদ। কপিরাইটের মেয়াদ থাকে নির্দিষ্ট, ধরুন ৫০ বা ৬০ বছর, কিন্তু ফোকলোরের সুরক্ষা দরকার অনন্তকালের জন্য। আবার কপিরাইট পেতে হলে কাজটিকে একটা নির্দিষ্ট ফর্মে স্থির থাকতে হয়, কিন্তু ফোকলোর তো নদীর মতো, সময়ের সাথে সাথে এটা তো বদলাবেই। আর ঠিক এই অসামঞ্জস্যতাগুলোর কারণে সাধারণ কপিরাইট আইন দিয়ে ফোকলোরকে বাঁচানো যাচ্ছে না। মালিকানার এই দ্বন্দ্বটা আসলে খুব গভীর। খেয়াল করে দেখবেন, কপিরাইট আইনের জন্মই হয়েছিল ব্যক্তি মালিকানাকে খুব বড় করে দেখানোর যুগে। এর মূল কথাই হলো আমার জিনিস, নিরঙ্কুশ মালিকানা। কিন্তু আদিবাসী সম্প্রদায়গুলোর কাছে ফোকলোর তো কোনো ব্যক্তিগত প্রপার্টি বা সম্পত্তি নয়। এটা হলো তাদের পূর্বপুরুষের দেওয়া আমানত, যাকে যৌথভাবে রক্ষা করাটা তাদের একটা সামাজিক বা প্রথাগত দায়বদ্ধতা। ফলে পশ্চিমা কপিরাইট কাঠামোর সাথে এই প্রথাগত রীতিনীতির সংঘাত হওয়াটা একেবারেই অবধারিত। তাহলে দিন শেষের সমাধানটা কি? অনেক বিচার বিশ্লেষণ করে নীতি নির্ধারক ও গবেষকরা একটা দারুণ প্রস্তাব দিয়েছেন, যার নাম সুই জেনারিস সিস্টেম। এটি একটা ল্যাটিন শব্দ, যার মানে হল নিজস্ব ধরনের বা একেবারে আলাদা একটি শ্রেণী। অর্থাৎ পুরনো ওই কপিরাইট আইনের ওপর আর ভরসা না করে ঐতিহ্যবাহী সম্প্রদায়গুলোর এই অনন্য বৈশিষ্ট্যগুলোকে মাথায় রেখে সম্পূর্ণ নতুন এবং স্বাধীন একটা আইনি কাঠামো তৈরি করাটাই এখন সময়ের দাবি। আর ঠিক এখানেই আজকের এই বিশ্লেষণটি আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলা যায় একটা অস্বস্তিকর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আমাদের কি ঐতিহ্যবাহী সংস্কৃতিকে জোর করে এই আধুনিক আর কাঠখোট্টা আইনের ছাঁচে ফেলার চেষ্টা করা উচিত, নাকি আমাদের এই অমূল্য ঐতিহ্যকে বাঁচানোর স্বার্থে আধুনিক আইনকেই নতুনভাবে ঢেলে সাজানো উচিত? একটু ভেবে দেখবেন, বিশ্বজুড়ে সাংস্কৃতিক সংরক্ষণের ভবিষ্যৎ কিন্তু নির্ভর করছে এই টানাপোড়েনের সঠিক সমাধানের ওপরেই। আজ এ পর্যন্তই। এতক্ষণ আমাদের এই আয়োজনের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।